আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে গাজায় আগ্রাসনের পক্ষে সাফাই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি, ওয়াশিংটনের কাছে আরও সহায়তা কামনা। নেতানিয়াহুর ভাষণ চলাকালীন মার্কিন কংগ্রেসের বাইরে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে জঘন্য আখ্যা ডেমোক্র্যাট নেতাদের। কমলা হ্যারিসকে উন্মাদ আখ্যা ট্রাম্পের। ক্ষমতায় আসলে ধ্বংস করবেন অভিযোগ রিপাবলিকান প্রার্থীর। গণতন্ত্র রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জো বাইডেনের। শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাঁড়িয়ে গাজায় আগ্রাসনের পক্ষে সাফাই গাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিয়েছেন, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিন্ন শত্রু ইরান করেছেন এমন মন্তব্য। বলেছেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে লড়তে হবে ওয়াশিংটন ও তেল আবিবকে। গাজায় দ্রুতই লক্ষ্য অর্জনে আরও সামরিক সহায়তা চান নেতানিয়াহু। বহু মার্কিন আইন প্রণেতা দাঁড়িয়ে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। দুয়োধ্বনিও দেন কেউ কেউ। সেসব তোয়াক্কা না করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। যৌথ অধিবেশনে 1 ঘন্টার বেশি সময় ধরে দেয়া বক্তব্যে গাজার আগ্রাসনকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। বলেন, হামাসের আত্মসমর্পণ ও নিরস্ত্রীকরণ এবং সব জিম্মির মুক্তির পরই কেবল যুদ্ধবিরতিতে রাজি হবে তেল আবিব। সে লক্ষ্যে দ্রুত আরও অস্ত্র সহায়তার প্রত্যাশা জানান যুক্তরাষ্ট্রের কাছে। আমাদের সব শত্রুর জানা উচিত, যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে আরও অস্ত্র সহায়তা পেলে দ্রুত যুদ্ধ শেষ হতে পারে। হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা পর্যন্ত লড়বে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পেছনে ইরানকে দায়ী করেন নেতানিয়াহু। বলেন, আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে আগে মধ্যপ্রাচ্য জয় করতে চায় তেহরান, তবে তাদের প্রতিহতে কাজ করছে ইসরায়েল। ইসরায়েলের হাত বাঁধা পড়লে পরবর্তী টার্গেট হবে আমেরিকা। সন্ত্রাসবাদ বিরোধী সব গণতান্ত্রিক দেশ বিপদে পড়বে। ইরানের সাথে লড়াইয়ের অর্থ যুক্তরাষ্ট্রের সবচেয়ে কট্টর ও খুনে শত্রুর বিরুদ্ধে লড়ছি আমরা। আমাদের লড়াই আপনাদের লড়াই, আমাদের জয় আপনাদের জয়। যুদ্ধ পরবর্তী গাজার শাসন পরিকল্পনা নিয়েও কথা বলেন নেতানিয়াহু। উপত্যকার বেসামরিকীকরণের লক্ষ্যের কথাও জানান। হামাসকে পরাজিত করার পর নতুন এক গাজা তৈরি হবে। আমার লক্ষ্য উপত্যকাকে বেসামরিকীকরণ ও জঙ্গিমুক্ত করা। গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না। গাজার ভবিষ্যৎ প্রজন্মের ফিলিস্তিনিদের ইহুদি বিদ্বেষ শেখানো হবে না। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরতে পারেন এমন সম্ভাবনার কথাও মাথায় রেখেছেন নেতানিয়াহু। তাই তো ট্রাম্পের শাসনামলে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন ও গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে রিপাবলিকান নেতাকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফ্লোরিডায় সাক্ষাতের কথাও রয়েছে দুজনের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজার বাসিন্দাদের জনপ্রতি 3000 ক্যালোরির খাবার সরবরাহ করা হয় বলে দাবি বেনিয়ামিন নেতানিয়াহুর। বুধবার মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে কথা বলেন তিনি। ভাষণে গাজায় চলমান মানবিক সংকটের বিষয়টি এড়িয়ে যান নেতানিয়াহু, তবে জানিয়েছেন গাজাবাসীদের কোনো খাবারের সংকট নেই। কারণ হিসেবে বলেছেন, প্রতিদিন সেখানে প্রয়োজনীয় খাবার পাঠানো হচ্ছে, যার পরিমাণ মাথাপিছু 3000 ক্যালোরি। তিনি আরও বলেছেন, যদি খাদ্য সংকটের সমস্যা হয়েই থাকে তবে তার দায়ভার হামাসের। তারাই খাবার চুরি করে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। আর সেই সাথে গাজায় সমূলে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। মার্কিন কংগ্রেসে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণ চলছে, তখন বাইরে চলছে নজিরবিহীন বিক্ষোভ। বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রতিবাদে জড়ো হয় হাজার হাজার মানুষ। কেবল ক্যাপিটাল হিলে নয়, নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত হয়েছে ওয়াশিংটনের বিভিন্ন রাজপথ। প্রধানমন্ত্রীর ভাষণে জিম্মি উদ্ধারে ইস্যু না থাকায় ক্ষোভ ছেড়েছে ইসরায়েলিরাও। তেল আবিব বিরোধী আন্দোলনকারীদের ইরানের মদতপুষ্ট ইডিয়েট বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু।
মার্কিন কংগ্রেসে আইন প্রণেতারা যখন বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিবাদন জানাচ্ছিলেন, বাইরে তখন বিক্ষোভের আগুন। ক্যাপিটল হিলের সামনে আন্দোলনকারীদের প্ল্যাকার্ড ব্যানারে নেতানিয়াহুকে বলা হয় ওয়ান্টেড ওয়ার ক্রিমিনাল। বিক্ষোভকারীদের মিছিলে বাধা দেয় পুলিশ, ছোড়ে পিপার স্প্রেও। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ সমাবেশের দাবি করলেও সহিংস আচরণের অভিযোগ করেছে নিরাপত্তা বাহিনী, আটকও করে বেশ কয়েকজনকে। নেতানিয়াহুর সফর ঘিরে আগেই জোরদার করা হয়েছিল নিরাপত্তা। বিক্ষোভের জেরে ক্যাপিটল হিলের আশপাশে বেশ কিছু সড়কে চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানীর অন্যান্য এলাকাতেও। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। জরিপে তাদের 56% ভোটার এটাকে গণহত্যা বলেছে। এটা ক্ষমার অযোগ্য। আমরা দেখছি এবং সেভাবেই ভোট দেব। বাইডেন, কমলা হ্যারিস সবার প্রতি নজর আছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিষয়টি এড়িয়ে না গিয়ে আন্দোলনকারীদের তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। বিক্ষোভকারীদের লজ্জিত হওয়া উচিত। অত্যাচারী ইরান মদদ আর অর্থের যোগান দিচ্ছে। আপনারা ইরানের ধোঁকায় পড়ে ইডিয়টে পরিণত হয়েছেন। নেতানিয়াহুর ভাষণ নিয়ে হতাশ ইসরায়েলিরাও। জিম্মিদের উদ্ধারের বিষয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় ক্ষোভ ছাড়েন স্বজনরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। শিশুসহ গাজার হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যার সাথে জড়িত ব্যক্তিকে কংগ্রেসে ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়ার তীব্র সমালোচনা করছেন অনেক আইন প্রণেতা। বলছেন ভাষণে মিথ্যাচার করেছেন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে মার্কিন ইতিহাসের সবচেয়ে জঘন্য ভাষণ হিসেবেও আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান নেতারা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর এবং কংগ্রেসে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন রাজনীতিতে। একদিকে বেনিয়ামিন নেতানিয়াহুকে বিপুল সমর্থন আর সংবর্ধনা জানানো হলেও পাশাপাশি চলছে তীব্র সমালোচনাও। হাজার হাজার শিশুর রক্তের দাগ যার হাতে, তাকে কংগ্রেসে আমন্ত্রণ জানানোয় মার্কিন রাজনীতির কালো দিন আখ্যা দিচ্ছেন অনেক সিনেটর আর কংগ্রেস সদস্য। নেতানিয়াহুর মতো ব্যক্তিকে কংগ্রেসে আমন্ত্রণ জানানোই উচিত হয়নি, কারণ যুদ্ধবিরতির মূল বাধাই হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জিম্মিদের মুক্তির পথও বাধাগ্রস্ত করছেন তিনি। পুরো অঞ্চলের সহিংসতার জন্যই দায়ী নেতানিয়াহু। ইসরায়েলিদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি প্রতিটি ফিলিস্তিনির জীবনও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেভাবে গাজা শিশুদের হত্যা করা হচ্ছে তাতে আমরা আতঙ্কিত। এদিকে ভাষণে মিথ্যাচারের অভিযোগ উঠেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। মার্কিন রাজনীতির ইতিহাসে কংগ্রেসের সবচেয়ে বাজে ভাষণ আখ্যা দিয়েছেন ন্যান্সি পেলোসি, বার্নি স্যান্ডার্সের মতো বর্ষিয়ান আইন প্রণেতারা। এখন পর্যন্ত যতজন বিদেশি অতিথি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন তার মধ্যে নেতানিয়াহুরটাই সবচেয়ে জঘন্য হয়েছে। আমরা যারা ইসরায়েলকে ভালোবাসি তারা অনেক আগ্রহ নিয়ে তার ভাষণ শুনেছিলাম। জিম্মিদের পরিবারের সদস্যরা চাইছেন অতি সত্বর যেন যুদ্ধবিরতি হয়। নেতানিয়াহুর উচিত সেদিকেই জোর দেয়া। নেতানিয়াহু শুধু একজন যুদ্ধাপরাধী নন, তিনি একজন মিথ্যুকও। তার কারণে লাখ লাখ শিশু অনাহারে, কারণ তার উগ্রবাদী সরকার গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলিরাই তার পদত্যাগ চায়, আর সেটা ঠেকাতেই তিনি কংগ্রেসে এসে নিজের প্রচারণা চালাচ্ছেন। গাজা অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলি নীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করছেন মার্কিন রাজনীতিবিদরা। সময় যতই গড়াচ্ছে, সমর্থন হারাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের সময় অধিবেশনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান ডেমোক্রেটিক আইন প্রণেতা রাশিদা তালিব। যুদ্ধাপরাধী ও গণহত্যায় দায়ী লেখা প্ল্যাকার্ড হাতে পার্লামেন্টের যৌথ অধিবেশনে যোগ দেন তিনি। এবং নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে নিন্দার ঝড় তোলেন তখন দাঁড়িয়ে সাধুবাদ জানান অনেক এমপি। ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের নিয়ে সমালোচনার সময় সম্মতিও জানান তারা। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে হাততালিতে মুখর অধিবেশন কক্ষে হাতে থাকা প্রতিবাদী প্ল্যাকার্ড তুলে ধরেন তিনি, যার একদিকে লেখা ছিল ওয়ার ক্রিমিনাল এবং অন্যদিকে গিলটি অব জেনোসাইড।
মার্কিন কংগ্রেসে বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ভাষণ ছিল মিথ্যাচারে ভর্তি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এই প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সিনিয়র নেতা সামি আবু জুহরি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির সব পথ বন্ধ করে দিয়েছেন নেতানিয়াহু। তার বক্তব্যই প্রমাণ করে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি আলোচনার বিষয়ে আগ্রহী নন। সামি বললেন, স্বাধীনতাকামীদের প্রতিরোধের মুখে নেতানিয়াহুর বক্তব্য ব্যর্থতা ঢাকতে পারবে না। গাজায় তেল আবিবের সেনারা গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন। বলেন, ইসরায়েলের যে কোনো মিত্র শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতাকারী। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিস থেকে 5 ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের 3 জন আইডিএফ এর সদস্য। আলাদা আলাদা ব্রিগেডে কর্মরত ছিলেন তারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা এবং তাদের হামলায় নিহত হন অন্তত 1200 ইসরায়েলি। এর পাশাপাশি 240 ইসরায়েলিকে জিম্মি হিসেবেও আটক করে হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে 120 জন এখনও বন্দী রয়েছে হামাসের হাতে। বিতর্কিত লেখক সালমান রুশদির উপরে হামলার ঘটনায় জড়িত ব্যক্তির সাথে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। 2 বছর আগে ওই হামলার শিকার হন রুশদি। বুধবার যুক্তরাষ্ট্রের গ্র্যান্ট জুরি বিভাগের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। 2022 সালে নিউ ইয়র্কের সাহিত্য ইনস্টিটিউটে ধারালো অস্ত্রের হামলার শিকার হন সালমান রুশদি। হামলার পরপরই আটক করা হয় হাদি মাতার নামের এক ব্যক্তিকে। জুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বহুদিন ধরে হিজবুল্লাহকে সহায়তা করে আসছিল সে। 26 বছর বয়সী হাদি নিউ জার্সির বাসিন্দা। যদিও লেবানিজ বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তার আইনজীবী। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশকে ধ্বংস করে ফেলবেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লেটে জনসমাবেশ করেন তিনি। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হতে হ্যারিস বেশিরভাগ ডেমোক্র্যাটদের সমর্থন নিশ্চিতের পর এটাই ট্রাম্পের প্রথম সমাবেশ। তাই ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে ছিল হ্যারিসের প্রতি বিদ্রূপ। তাকে সবচেয়ে অযোগ্য প্রার্থী হিসেবে আখ্যা দেন ট্রাম্প। কট্টর বামপন্থী উন্মাদ বলেও মন্তব্য করেন। 3 দিন আগে আমরা আনুষ্ঠানিকভাবে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টকে পরাজিত করেছি, কুটিল জো বাইডেনকে। জরিপে বেহাল দশার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। এবার আমাদের সামনে আমেরিকার ইতিহাসে সবচেয়ে অযোগ্য প্রার্থী। বাইডেনের প্রতিটি বিপর্যয়কর নীতির সাথে ছিলেন তিনি। কট্টর বামপন্থী এই উন্মাদ কখনো প্রেসিডেন্ট অফিসে প্রবেশের সুযোগ পেলে দেশকে ধ্বংস করে দেবেন। গণতন্ত্র রক্ষায় দেশের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও গণতন্ত্রের জন্যই আরেকজনের হাতে মশাল তুলে দিয়েছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মহান নেতা আখ্যা দিয়ে বাইডেন বলেছেন, দেশের ভবিষ্যতের জন্যই তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধ, ইসরায়েলি জিম্মি উদ্ধার, মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠায় কাজ করে যাবেন বলেও দাবি করেন তিনি। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট হিসেবে আমার অর্জন, আমার নেতৃত্ব আর আমেরিকার ভবিষ্যতের জন্য আমার দৃষ্টিভঙ্গি সবকিছু বিবেচনায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সব যোগ্যতাই আমার রয়েছে। কিন্তু সবার আগে গণতন্ত্র। তাই সামনে অগ্রসর হওয়ার সর্বোত্তম উপায় হিসেবে নতুন প্রজন্মের কাছে মশাল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের হাতেই রয়েছে আমেরিকার ক্ষমতা, আপনারাই ইতিহাসের নির্মাতা। তাই আসুন আমরা একসঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থিতার দৌড়ে কমলা হ্যারিস এগিয়ে যাওয়ায় ভারতীয়রা উচ্ছ্বসিত। তার সাফল্য কামনা করে আদি নিবাস দক্ষিণ ভারতে রীতিমতো প্রার্থনা চলছে। ভারতীয় বংশোদ্ভূত হ্যারিসের নানা বাড়ি তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অর্চনা চলছে। কমলাকে ভারতের গর্ব ভাবেন গ্রামবাসী। তামিলনাড়ুর ছোট্ট একটি গ্রাম থুলাসেন্থ্রাপুরাম। চেন্নাই থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের মন্দিরগুলোতে বেশ কিছুদিন হলো চলছে বিশেষ পূজা। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তার নানা বাড়ি ছিল এই গ্রামে। জো বাইডেন সরে দাঁড়ানোয় এবার সুযোগ তৈরি হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের। তাই কমলা হ্যারিস যেন নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, সেজন্য মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা। আমরা খুবই গর্বিত। ওর সাফল্যের জন্য গ্রামবাসীরা এক হয়েছেন পূজা করতে। আমরা সত্য ও ন্যায়ের দেবীর পূজা করছি, যেন সেই বিজয়ী হতে পারে। ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে ভারতের সাথে নিজ বন্ধনের কথা তুলে ধরেছেন এই নারী প্রার্থী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় তুলে ধরেছেন ছোটবেলার অনেক কথা। সেখানকার মানুষ নানার সাথে সমুদ্র পাড়ে ঘুরে বেড়ানো সহ উঠে আসে বিভিন্ন বিষয়। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে আমাদের ভারতের কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে, এর চেয়ে গর্বের বিষয় আর কি হতে পারে? প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য গর্বের বিষয় এটি। জো বাইডেন পিছু হটার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস এরই মধ্যে বাগিয়ে নিয়েছেন প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন। ধারণা করা হচ্ছে চূড়ান্ত নমিনেশন প্রাপ্তি কমলা হ্যারিসের জন্য এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে অগ্নিকাণ্ডে কমপক্ষে 9 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সকাল 7:15টার দিকে বিমানবন্দরের ওয়েটিং এরিয়ায় আগুন ছড়িয়ে পড়ে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও কর্মীদের মধ্যে। হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয় এবং চলন্ত সিঁড়ি থেকে এই আগুনের সূচনা হয়। আগুন ছড়িয়ে পড়লে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রায় 1000 যাত্রীকে। 3টি ফ্লাইট বাতিল করা হয়েছে এতে। নিউ ইয়র্কে হার্লেম শহরে গাড়ির ভেতর পাওয়া গেছে আগে থেকে পেতে রাখা বোমা। গাড়ি চালককে জিম্মি করে এলাকাটির পুলিশ স্টেশনে হামলা করার চেষ্টা চালিয়েছে 2 যুবক। আরও জানা যায়, হামলাকারী 2 যুবক সম্পর্কে একে অন্যের ভাই এবং থানায় দায়িত্বরত 2 জন ডিউটি অফিসারকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে তারা। গাড়িটিতে আগে থেকেই বোমা পেতে রেখে চালককে জিম্মি করে এই হামলার পরিকল্পনা করা হয়। এক পর্যায়ে চালক বাধা দিলে তাকে চাপাতি দিয়ে আঘাত করে। হাতাহাতির এক পর্যায়ে গাড়িটি পুলিশের নজরে পড়লে চালক এবং জড়িত 2 যুবককে সাথে সাথে পুলিশি হেফাজতে নেওয়া হয়। রাশিয়া গাড়ি বোমা বিস্ফোরণে আহত হলেন মস্কোর এক গোয়েন্দা কর্মকর্তা ও তার স্ত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও কয়েকটি যানবাহন। বিস্ফোরণে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ওই ফুটেজে দেখা যায় স্ত্রীকে নিয়ে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িতে ওঠেন এক সেনা কর্মকর্তা। এরপরে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় একটি পা হারান সেনা সদস্য। গুরুতর আহত হয়েছে তার স্ত্রীও। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে আহত সেনাটি রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর শীর্ষ পরিচালকদের একজন। বার্ষিক সামরিক মহড়ার অংশ হিসেবে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে তাইওয়ানের সেনারা। যুদ্ধযানের বিকট শব্দে থেকেই কেঁপে উঠেছে উত্তরাঞ্চলে মাতসু দ্বীপ। এবছর সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছে হানকুয়াং নামে। বুধবার দেশটির কিনমিন মাতসু পেনখু দ্বীপে লাইভ ফায়ার ড্রিল চালায় তাইপের সেনা সদস্যরা এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হয় সত্যিকার যুদ্ধের আদলেই। সেই সাথে শেখানো হয় মিসাইল হামলা প্রতিহতের কৌশল। প্রতি বছর চীনের নিকটবর্তী দ্বীপগুলোতে লাইভ ফায়ার ড্রিলের আয়োজন করে তাইওয়ান। চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় তাদের এই প্রস্তুতি। তবে টাইফুন গায়ামির কারণে কিছুটা বাধাগ্রস্ত হয় হানকুয়াং। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ।